জানেন, এই ভূতের গল্প শোনাতে শোনাতে না আমাদের এক অদ্ভুত রোগ হয়েছে। এই ধরুন রাতে খাবার খাচ্ছি, পাশেই জানালাটা খোলা, হঠাৎ চোখ পড়তেই কেমন যেন গাটা ছমছম করে উঠল। মনে হলো কেউ বুঝি দাঁড়িয়ে আছে আর আমার দিকেই তাকিয়ে আছে। আবার এই ধরুন ট্রেনে করে কোথাও যাচ্ছি, হঠাৎই মনে হলো যদি ট্রেনটা উল্টে যায় বা ট্রেন থেকে যদি কেউ ঠেলে ফেলে দেয়, এই সবই আর কি। ও হ্যাঁ, ট্রেন বলতে মনে পড়লো, আজ তো আপনাদের একটা ট্রেনের গল্পই শোনাবো। না না, ভূতের গল্প আজকে আর শোনাবো না, ভূতের গল্প আজকে জমবে না। আজকে বরং একটু অন্য স্বাদের গল্প শোনাই। তবে গল্পের মুখ্য বক্তা কিন্তু আমি নই, তিনি কিন্তু নিজে একজন ভূত। না না না, ঘাবড়ে যাবেন না, তিনিও আমাদের মতোই একজন নিরীহ ব্যক্তি, তবে ওই রেল থেকে ঝাঁপ দিয়ে এখন পরলোক গমন করেছেন। সেসব কথা থাক, ওটা অন্য প্রসঙ্গ। গল্পটা আমি বলবো না, গল্পটা বলবেন উনি, মানে আমাদের স্বয়ং ভূতুদা। হ্যাঁ, ওনাকে আমরা ভূতুদা বলেই ডাকি। তবে গল্প শুরু করার আগে আমি একটা অনুরোধ করতে চাই, প্লিজ 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 সাবস্ক্রাইব বাটনটা টিপে দিন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের গল্পটা কেমন লাগছে। নমস্কার, আমরা এক্সনোভা প্রোডাকশন, রহস্য রোমাঞ্চ ভরপুর আমাদের এই বিশেষ নিবেদন, এসো গল্প করি। এসো গল্প করি অরিজিনাল, যেখানে আমরা আমাদের লেখা গল্প আপনাদের শোনাই। আপনি যদি লিখতে ভালোবাসেন এবং মনে করেন আমরা সেটাকে পরিবেশন করতে পারবো, তবে কোনো দ্বিধা না করে পাঠিয়ে দিতে পারেন আমাদের ঠিকানায় facebook.com/exnova production official। এসো গল্প করি অরিজিনালসের আজকের গল্প মন চুরি। গল্প রচনায় আমি প্রীতম। গল্পের বিভিন্ন চরিত্রে বরেন, সুরজ ও শুভানী। সমগ্র পরিচালনা ও পরিকল্পনায় আমি প্রীতম। এডিটিং ও স্পেশাল এফেক্টসে আমি প্রীতম। শুরু করছি আজকের গল্প মন চুরি। আরে ধুর ধুর ধুর, বন্ধ কর, এইসব মিউজিক বন্ধ কর। এবার ঠিক আছে। নমস্কার, আমার নাম অরণ্য সরকার। দাঁড়ান দাঁড়ান, একটু ভুল হয়ে গেল। আমার নামের আগে তো আবার এখন চন্দ্রবিন্দু যোগ হয়েছে। বর্তমানে আমি একজন কর্মহীন বেকার ভূত, ওই ট্রেনের কামরায় ঘুরে বেড়াই। তাই এসো গল্প করি টিমের ছেলেগুলো অনেক করে আজকে একটা গল্প শোনাতে বলল। হ্যাঁ বুতুদা, একটা গল্প শোনাও না দাদা। এই 1 মাস হয়ে গেছে, গল্প কিছু খুঁজে পাচ্ছি না, ইউটিউবে ছাড়তে পারছি না। একটা ভালো গল্প শোনাও না বুতুদা। এই 7,000 হয়ে গেছে, আর তুমি এমন গল্প শোনাও যেন 10,000 ঠেকে দিতে পারি বুতুদা। আরে দাঁড়া দাঁড়া, এই মেয়ে ন্যাংনার মতো কাঁদিস নি তো। তা তোরা বলছিস যখন, একটা ভালো গল্প তোদের শোনাতে পারি। কি ভাবছেন আমি নিজে ভূত, তাই নিশ্চয়ই কোনো একটা জমজমাট ভূতের গল্প শোনাবো? আরে না না, আমাদের রেপুটেশনটা না চিরকালই খারাপ ছিল, ইদানিং আরো বেশি খারাপ হয়ে গেছে ওই ব্যাটার লেখকগুলোর জন্য। কি দরকার বাপু তোদের এইসব বানিয়ে বানিয়ে মিথ্যে কথা লেখার? আরে ধুর মশাই, আমরাও তো ভূত নাকি? আমাদের কি আর কোনো কাজ নেই? এই তো সেদিন উত্তরপাড়া স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে রাত 12টার সময় ভাবলাম অনেক দিন রাতের বেলা ঘোরা হয়, তো আজ একটু মনের সুখে ভ্রমণে বেরোবো। ভালো কথা, 12:30 নাগাদ বেরিয়ে পড়লাম।
কতদিন পর আবার উত্তরপাড়া স্টেশনে এলাম। মারা যাওয়ার আগে এখানে প্রায় আসতাম জানেন। ঘুরতে ঘুরতে যখন স্টেশনের টিকিট কাউন্টারের কাছে এলাম, উল্টো দিক থেকে একটা লোক এদিকেই আসছিল। মনে হলো লোকটা যেন নিজের মনেই কথা বলছে। এই এত রাত হয়ে গেল, তো ভাল লাগে না বাবা, একেবারে বিক্রি কাটা নেই। আবার গিন্নির বাড়ি গিয়ে মুখ সামটা খেতে হবে। আর এদিকে মোটিও যা করছে, টিএসটি লাগে, খালি এই গরিব বান্দাগুলোর পেট মারছে। ভাবলুম যে আজ একটু দারু পান করবো, তা নয়। কি আর করি, গরিবই কি আর পেটে সয়, খৈনি খাই। ও দাদা, কার সঙ্গে কথা বল। ওমা ওমা, কি গো, বাঁচাও! তারপর মাটিতে ধপাস করে পড়ে গেল। কয়েকজন লোকও সাথে সাথেই ছুটে এলো। ব্যাস, সেদিনের মতো ঘোড়া একেবারে মাটি হয়ে গেল। ভালো লাগে বলুন? কোথায় ভাবলাম একটু রাতের বেলা নিজের মনে ঘুরবো, সে না ভূত ভূত বলে চিৎকার জুড়ে সব মাটি করে দিল। এই ভূত হয়েও আমার শান্তি নেই। যাক, সেসব থাক। আমার ঘটনা না হয় অন্যদিনই বলবো। আজ যে গল্পটা শোনাবো সেটা কোনো ভূতের গল্প নয়। এটা একটা অপরিণত প্রেমের পরিণত হওয়ার গল্প। এই গল্পে আমি ছিলাম দর্শকের আসনে। না না, শুধু দর্শকের আসনে বলবো না, এতে আমার একটু ভূমিকাও আছে। কাছ থেকে সবটা দেখেছি আর অনুভবও করেছি। কি ভাবছেন, ভূত হয়ে আবার অনুভব করেছি, তাও আবার প্রেমের? আরে ধুর মশাই, এককালে তো মানুষ ছিলাম নাকি? জানেন, যখন বেঁচে ছিলাম আমিও একজনকে খুব ভালোবেসেছিলাম। নিজের থেকেও বেশি ভালোবাসতাম তাকে, জানেন। আর তাই তো ট্রেন থেকে ঝাঁপটা দিলাম। আর সেই এখন আমায় দেখলে ভূত বলে ভয়ে পালায়। থাক, আমার দুঃখ আমার কাছেই থাক। এবার গল্পে আসা যাক। বাহ, বেশ ভালো বলেছি তো। আমার দুঃখ আমার কাছেই থাক, এবার গল্পে আসা যাক। অদিতি প্রতিদিনের মতোই 8:20 বর্ধমান হাওড়া লোকালের শেষ কামরায় উঠে পড়ল। প্রতিদিনের মতোই ট্রেনটা আজও প্রায় ফাঁকা। গুটি কয়েক লোক বসে আছে। অদিতি একটা জায়গা নিয়ে বসে পড়ল। ট্রেন ছাড়তেই উল্টো দিকের কামরায় বসে থাকা একজন ভদ্রলোককে অদিতি খেয়াল করল। মুহূর্তের জন্য তার দিকে তাকিয়ে আবারও অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। অদিতি মনে মনে একটু বিরক্তই হলো। এই লোকটা আজকেও কামরায় উঠেছে, লোকটার মতলব কি? লোকটা হাতে একটা পত্রিকা নিয়ে এক মনে পড়ে চলেছে। অদিতি মনে মনে ভাবল, একটা পত্রিকা পড়লে ভদ্রলোক সাজা যায় না মশাই, ওসব বাহানা আমার জানা আছে। হাজার হোক 8:20 লোকাল অন্ধকারের মধ্য দিয়ে ছুটে চলেছে। জানালা দিয়ে বাইরে বিশেষ কিছুই দেখা যাচ্ছে না, তবুও অদিতি কয়েক মিনিটের জন্য বাইরের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে আবারও কামরার মধ্যে দৃষ্টি ঘুরিয়ে মনে মনে ভাবল, জানালার দিকে তাকিয়ে থাকাটা ঠিক হবে না। তাকে অন্যমনস্ক দেখে যদি লোকটা মুখ চেপে ধরে, তখন মনে মনে ঠিক করে ফেলল সে
তাকে একটু সতর্ক থাকতে হবে। লোকটার যদি সত্যিই কোনো বদমতলব থেকে থাকে আর তার দিকে এগিয়ে আসে, তবে সমস্ত শক্তি দিয়ে লোকটাকে জুতো পেটা করবে সে। মনে মনে সিদ্ধান্ত নিতে গিয়েও অদিতি যেন হোঁচট খেল। সে ভাবল, যদি জুতো পেটা করার সুযোগ না পাই তখন? যদি তার আগেই ব্যাগ ছিনতাই করে স্টেশনে লাফিয়ে পড়ে? সে অনেক ভেবেও কোনো উত্তর খুঁজে পেল না। তবু ভালো যে অন্য কোনো ক্ষতি করবে না। তারপর আরও একটা চিন্তা তার মাথায় এসে বসল। যদি লোকটা ছুরি বের করে, তারপর গলার হার, হাতের কঙ্কন আর ঘড়িটা যদি দিতে বলে? সাথে সাথেই অদিতির পুরনো কত সব কথা মনে পড়ে গেল। এই তো 3 মাস আগেকারই কথা। অসীমাদি এই 8টা কুড়ি ট্রেনেই চন্দননগর ফিরছিলেন। বর্ধমানের পর 2-3টে স্টেশন পার হতেই একটা ভদ্র ঘরের ছেলে হঠাৎ অসীমার মুখের সামনে ছুরি ধরল। চটপট যা আছে তাড়াতাড়ি দিয়ে দিন, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর চেঁচামেচি করার একদম চেষ্টা করবেন না। ছেলেটার কাণ্ড দেখে তো অসীমাদি ভয়ে আতঙ্কে কি বলবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। ছেলেটা আবারও বলল, কি হলো? কথাটা কানে ঢুকছে না? গায়ে হাত না দিলে কি কথা কানে ঢুকছে না? দিন দিন, তাড়াতাড়ি দিন, আমার হাতে বিশেষ সময় নেই, নাহলে কিন্তু ছুরিটা। অসীমাদি সঙ্গে সঙ্গে খুলে দিল হাতটা। ছেলেটা সবকিছু পকেটস্থ করে অন্ধকারের মধ্যেই স্টেশনে নেমে পড়ল। কামরায় 2-4 জন লোক ছিল, কিন্তু তারা টু শব্দটি করেনি। অসীমাদি তারপর বলেছিলেন, ছেলেটাকে এত সুন্দর দেখতে যে কেউ বিশ্বাসই করবে না যে ব্যাটা একজন চোর। অদিতি মুহূর্তের মধ্যে লোকটাকে দেখে নিয়েই মনে মনে ভাবল, এই হতভাগাকেও দেখতে বেশ সুন্দর। দেখতে যেমন, গায়ের রং তেমন। চোখ মুখ দেখে তো মনে হয় উনি অত্যন্ত ভদ্র ঘরের ছেলে, কিন্তু দেখতে সুন্দর হলেই কি স্বভাব চরিত্র ভালো হয়? অত্যন্ত দুশ্চিন্তার মধ্যেও অদিতি মনে মনে কিছু একটা ভেবে একটু হেসে ফেলল। এই হতভাগার মতলব ঠিকই বুঝেছি। যদি সে অতই সাধু হবে, তবে 2 সপ্তাহ ধরে এই কামরায় উঠবে কেন? সে নাকি আর কোনো জায়গা নেই? ট্রেনের মধ্যে অদিতি ও সেই লোকটা ছাড়া আরও 2 জন লোক আছে। সাথে সাথেই অসীমাদির কথাটা মনে পড়ল। সেদিনও তো ট্রেনে আরও 2 জন ছিল। অদিতি তাদের ভালো করে একবার দেখে নিল। তবে তাদের দেখে মনে হলো ব্যবসাদার বা দোকানদার হবে। সারাদিন পরিশ্রম করে বাড়ি ফিরছে, তাই এখন নিশ্চিন্তে ঘুম দিচ্ছে, কোনো দিকে হুঁশ নেই। হঠাৎই ট্রেনটা থামতেই অদিতি জানলার বাইরের দিকে তাকালো। এতক্ষণে সবে দেবীপুর এসেছে। একজন বৃদ্ধ ও বৃদ্ধা হাত ধরাধরি করে কামরায় উঠলেন। অদিতি মনে মনে একটু স্বস্তি পেল। যাক, নেই মামার থেকে কানা মামাই ভালো। মনে মনে ভাবলো তাদের জিজ্ঞাসা করবে তারা কোথায় যাবে, কিন্তু পরক্ষণেই ভাবলো না, জিজ্ঞাসা করা যাবে না। যদি হতভাগা বুঝে যায় যে সে ভয় পেয়েছে, তাই আর জিজ্ঞাসা করা হলো না। কিন্তু দুর্ভাগ্যবশত ওই বুড়ি আর বুড়ো বইচি স্টেশনে নেমে গেল। অদিতি মনে মনে খুব বিরক্ত হলো। আমার কপালটাই খারাপ, বুড়ো বুড়ি নামার আর জায়গা পেল না। এতক্ষণে রাগে ও দুশ্চিন্তায় অদিতির মাথাটা কেমন হয়ে আছে। তার খেয়ালই হয়নি যে ট্রেনটা কোথায় থামছে। কিছুক্ষণ পর অল্প বয়সী এক দম্পতি কামরায় উঠল এবং অদিতির পাশে এসে বসল।
অদিতি এতক্ষণে খেয়াল করলো যে ট্রেনটা মগরা ছাড়ল। এদের পোশাক দেখে মনে হচ্ছে এরা গ্রামের মানুষ নয়, একটু শহুরে, হয়তো কলকাতার দিকে বাড়ি। এখানে কোনো নিমন্ত্রণে আত্মীয়দের বাড়ি এসেছিলেন হয়তো, তাই এখন বাড়ি ফিরছেন। তবে নিশ্চয়ই এরা অনেকটাই যাবে। অদিতি মনে মনে বেশ খুশি হলো। যাক, ভালোই হয়েছে। লোকটার বদ মতলব থাকলেও এদের সামনে তো অন্তত কিছু করতে সাহস পাবে না। পরক্ষণেই আবারও দুশ্চিন্তা মাথায় এলো। কিন্তু যদি ছুরি দেখায় তাহলে তো এরাও ভয় পেয়ে যাবে। যদি এরকম হয় তবে রেলের অ্যালার্ম বাজিয়ে দেব। কিন্তু এই হতচ্ছাড়া ট্রেনের অ্যালার্ম বাজবে কি? কলেজে পড়ার সময় আমরা বন্ধুরা মিলে একবার টেনেছিলাম বটে, কিন্তু কিছুই তো হয়নি। কি জানি বাপু। অ্যালার্ম বাজা নিয়ে অদিতির মনে সন্দেহ থেকেই গেল। অদিতি মনে মনে ভাবল, যা আছে কপালে তা হবে। বেশি কিছু হলে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দেব, তারপর যা হবে দেখা যাবে। সেই দুজন ভদ্রলোক অবশ্য অঘরেই ঘুমোচ্ছিল এতক্ষণ। চুচুড়া স্টেশনে ট্রেন থামতেই ম্যাজিকের মতো তারা চোখ খুলল। ওপর থেকে ব্যাগ নিয়ে ট্রেন থেকে নেমে গেল। কিছুক্ষণ পর মানকুণ্ডু আসতেই ওই দুই নবদম্পতিও ট্রেন থেকে নেমে গেল। এদিকে অদিতির মুখ একেবারে শুকিয়ে গেল। মনে মনে ভগবানের নাম স্মরণ করলেও দুশ্চিন্তা তার মাথা থেকে কিছুতেই যাচ্ছে না। ট্রেনে এখন তারা দুজন ছাড়া আর কেউ নেই। এই সুযোগে যদি লোকটা ওর কোনো সর্বনাশ করে তাহলে তো বাধা দেওয়ারও কেউ নেই, তাই চক্ষু লজ্জারও কোনো ব্যাপার নেই। অদিতি ভেবে কোনো কুল কিনারা পাচ্ছে না। লোকটাকে সাক্ষাৎ যমদূতের মতো মনে হচ্ছে। লোকটার মুখ দেখলে গা জ্বলে যাবে, কিন্তু না তাকিয়েও কোনো উপায় নেই। তার উপর নজর রাখতে হবে তো। লোকটা এখনো সেই একইভাবে বই পড়ে যাচ্ছে। ওকে দেখে অদিতির মাঝে মাঝে একটু হাসি পায়। মনে মনে ভাবে, তোমার ভণ্ডামিতে আমি ভুলছি না। যদি কোনো বদমতলবই না থাকে তাহলে আমাকে দেখে এই কামরায় উঠেছিলে কেন বাপু? এই সমস্ত ভাবতে ভাবতেই 8:20 লোকাল বৈদ্যবাটি শেওড়াপুলি ছাড়িয়ে এসে পড়ল শ্রীরামপুরের কাছে। রিসরা ছাড়তেই অদিতি অনেকটা স্বস্তি পেল। অবশেষে কোন্নগরে ট্রেন থামতেই অদিতি একেবারে লাফিয়ে নেমে পড়ল। একবার পিছন ফিরে দেখতেই দেখল সেই লোকটা তার দিকেই তাকিয়ে আছে। আমাদের গল্পের নায়িকা মিস অদিতি মনে মনে একটু হেসে বাড়ির পথ ধরল। মিস অদিতি ওরফে অদিতি বন্দ্যোপাধ্যায়, পেশায় একজন স্কুল শিক্ষিকা। ছোটখাটো চেহারা, বেশ সুন্দর সুশ্রী মুখখানা, ত্বকের রং অত্যন্ত ফর্সা, টিকালো নাক আর গোলাপি ঠোঁটের নিচে একটা সুন্দর গজদাঁত। তবে এই সুন্দর দেখতে মেয়েটির জীবনটা ততটা সুন্দর নয়। অদিতিরা 4 ভাই বোন। অদিতি তাদের মধ্যে সবচেয়ে বড়। বাবা পেশায় ছিলেন একজন বেসরকারি সংস্থার সামান্য কর্মচারী, আর তাও এখন বন্ধ হয়ে গেছে। মা গৃহিণী। এত সব সমস্যার মধ্যেও অদিতি বিএ পাশ করে বিএড করেছে। তারপর বাড়ির কাছেই একটা প্রাথমিক স্কুলে শিক্ষিকার কাজে যুক্ত হয়। কয়েক মাস পরে বর্ধমানে একটি হাই স্কুলে ভালো কাজ পেয়ে যায়, মাইনেও বেশ ভালো। যাতায়াতে একটু সমস্যা থাকলেও বাড়ির কথা ভেবে অদিতি কাজে লেগে পড়ে, হাজার হোক স্কুল শিক্ষিকার কাজ।
বেশ কয়েক মাস কাজ করে ছোট বোন দুটোর বিয়ে দেয়। ভাগ্য করে দুটো ভগ্নিপতিকেও ভালোই পেয়েছে, একজন সিএসসিতে কর্মরত আর একজন কোল ইন্ডিয়াতে। ভাইকেও এখন ভালো স্কুলে ভর্তি করেছে, মা বাবাকেও সে ভালো দেখাশোনা করে। বোন দুটোর বিয়ে দিলেও সে নিজে কখনো বিয়ে করতে চায়নি। মা বাবার হাজার বলার শর্তেও সে কখনো বিয়ে করার কথা ভাবেনি। তাই তার বাবা মার একটাই চিন্তা, বড় মেয়েটার যে কবে ভালো করে বিয়ে হবে। উত্তরে অদিতি হেসে বলে, তোমার 17 বিয়ে হয়েছে বলে আজকাল আর সে হয় না। মায়ের খুব দুশ্চিন্তা, মেয়ের বয়স হয়েছে, এই সামনের মাসেই 28 পেরিয়ে 29-এ পড়বে, এর পরে আর ছেলে পাওয়া যাবে? উত্তরে অদিতি বলে, আজকালকার মেয়েরা আর 30-এ বুড়ি হয়ে যায় না গো মা। তাছাড়া আমায় একটু সেটেল হতে দাও না, তারপর ওসব বিয়ে টিয়ে নিয়ে ভাবা যাবে। এইভাবেই দিন গড়িয়ে চলল। কিছু মাস কেটে গেল। আবারও একদিন ওই 8টা-20 লোকালে ঠিক একই কামরায় লোকটাকে দেখে অদিতি চমকে গেল। একদিকে অদিতি আর অপর দিকে সেই অপরিচিত লোকটা। মাঝে কিছু লোক ওঠানামা করলেও শেষ পর্যন্ত তারা দুজনেই থেকে যায় একা। অদিতি সতর্ক না থাকলেও সন্ত্রস্ত হতে পারে না। আগের দিনের মতোই সেই একইভাবে বই নিয়ে বসে আছে লোকটা। না, সেদিনও কোনো ঘটনা ঘটল না। অদিতি স্কুলের পর এক ছাত্রীর বাড়িতে কয়েকটা মেয়েকে পড়ায়। তারপর সে বাড়ি ফেরার জন্য ট্রেন ধরে, তাই 7:30 ট্রেনটা ও কিছুতেই ধরতে পারে না। প্রতিদিনই ওকে 8টা-20 লোকালেই ফিরতে হয়, আর প্রতিদিনই সে একেবারে শেষ কামরায় ওঠে। এদিকে অদিতি কিন্তু রোজ লোকটাকে দেখতে পায় না। আস্তে আস্তে অদিতি দেখল লোকটা সপ্তাহে 3 দিন যায়। ধীরে ধীরে সময় এগিয়ে চলল। অদিতিও মনে মনে স্বীকার করে নিল, না, লোকটা চোর ডাকাত বা ছিনতাইবাজ নয়। যদি লোকটা খারাপই হতো তাহলে অনেক কিছুই করতে পারত, কম দিন তো সে সুযোগ পায়নি। তাছাড়া লোকটা শুধুই বই পড়ে, আশেপাশের লোকজন থাকলেও কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলে না। অদিতির জানতে ইচ্ছা করে লোকটা কি করে, মানে কাজ কারবার কি করে। দেখে তো বেশ ভদ্র শান্ত বলেই মনে হয়। অদিতি মনে মনে ভাবে, হয়তো লোকটা ব্যাংকে কাজ করে অথবা বর্ধমানে কোনো অফিসে কাজ করে। এভাবেই আরও কয়েক মাস কেটে গেল। এদিকে অন্য একটা ব্যাপার ঘটতে শুরু হলো। গরমের ছুটিতে স্কুল বন্ধ হবার পর বাড়িতে বসে মাঝে মাঝেই আনমনে অদিতি লোকটার কথা ভাবে। কোনো দিন লোকটাকে খুব দেখতে ইচ্ছা করে। কোনো কাজেই আর ঠিক তার মন বসে না। মন পড়ে থাকে 8টা-20 লোকালের সেই কামরায়। কি জানি কেন। এদিকে অদিতির অজান্তেই সেই অপরিচিত লোকটি তার মনে একটি জায়গা দখল করে নিল। মাঝে মাঝে অদিতি নিজেকেই ধিক্কার জানায়, ধ্যাত, নিছকই একটা ভদ্রলোককে আমি কিনা গুন্ডা বদমাইশ ভেবেছিলাম। আমি সত্যি একটা পাগলি। সেই মাসের একেবারে শেষের দিকে আবারও স্কুল খুলল। অদিতি আবারও আগের মতো 8টা-20 লোকালে ফিরতে শুরু করলো। কিন্তু না, ওই লোকটাকে আর ট্রেনের কামরায় দেখতে পেল না। অদিতি মনে মনে অস্বস্তি বোধ করতে শুরু করল। বোধহয় নিজেকে সে একটু অসহায়ও মনে করল। না, হাজার হোক রাতের ট্রেনের কামরায়
একজন ভদ্রলোক থাকলে অনেক নিশ্চিন্তে বাড়ি ফেরা যায়। স্কুল খোলার 15 দিনের মধ্যে লোকটাকে একটি বারের জন্য দেখতে না পেয়ে অদিতির মনের ছটপটানিটা একটু বেশি মাত্রায় বেড়ে গেল। প্রতিদিনই সে কত প্রত্যাশা নিয়ে ট্রেন ধরতে আসে এবং হতাশ হয়ে বাড়ি ফেরে। ঠিক এই ব্যাপারটা সে আর সহ্য করতে পারছে না। সে নিজেও বুঝতে পারছে না একজন অপরিচিত ব্যক্তির জন্য কেনই বা এত ছটপটানি তার। আপন মনেই সে হাসে। সে কি পাগল হয়ে গেল? তবুও একবারের জন্য হলেও সেই অপরিচিত লোকটিকে দেখার জন্য তার মন ব্যাকুল হয়ে ওঠে। দেখতে দেখতে জুন মাসও শেষ হয়ে গেল, বর্ষা শুরু হলো। কয়েকদিনের বৃষ্টির পর সেই দিন সকালটা একটু রোদ ঝলমলে ছিল, তাই অদিতি আর ছাতা নিয়ে বেরোলো না। কিন্তু বর্ষার খামখেয়ালিপনা বোঝা খুব মুশকিল। দুপুরের পর থেকেই বৃষ্টি শুরু হলো। অটো করে কোনো রকমে স্টেশন পর্যন্ত না ভিজে এলেও বাড়ি ফিরবে কি করে সে নিয়ে দুশ্চিন্তা রয়েই গেল। স্টেশন থেকে তার বাড়িটা অনেকটাই দূর। 8:20 ট্রেন আজ একটু লেটেই এসেছে। স্টেশন থেকে ধীরে ধীরে ট্রেন ছেড়ে দিল। অন্য দিনের তুলনায় কামরায় আজকে অনেকগুলো লোক রয়েছে। হয়তো বৃষ্টির জন্যই এ কামরায় উঠেছে তারা। জানালার কাছে একটা বসার জায়গা পেয়ে অদিতি বসে পড়ল। কিছু সময় পর বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে দেখে অদিতি জানালাটা খুলে দিল। ঠান্ডা হাওয়া আর ঝিরঝিরে বৃষ্টি তার মুখে এসে লাগছে। জানালায় মাথা রেখে অদিতি একটু চোখ বুজল। স্কুলে আজকে পরীক্ষা ছিল, তাই একটু বেশি পরিশ্রম হয়েছে। ধীরে ধীরে অদিতি কখন ঘুমিয়ে পড়ল সে নিজেও বুঝতে পারল না। ট্রেনের হর্নে একসময় অদিতির ঘুম ভাঙল। চোখ খুলে দেখে ট্রেনটা সবে স্টেশন থেকে ছাড়ছে। সে চটপট স্টেশনের নামটা পড়ে নিল। এই সবে চন্দননগর স্টেশন পার হলো। সে মনে মনে একটু নিশ্চিন্ত হলো। যাক, একেবারে ঠিক সময়ে তার চোখটা খুলেছে। ঘাড় ঘুরিয়ে কামরার চারপাশটা ভালো করে দেখে নিল অদিতি। সাথে সাথেই অদ্ভুত এক ভয়ে তার শরীর কেঁপে উঠল। ট্রেনের কামরা এখন প্রায় ফাঁকা। উল্টো দিকের জায়গায় বসে আছে 2-3 জন বাউন্ডুলে টাইপের ছেলে। দেখে মনে হলো তারা মদ্যপ, বিড়ি খাচ্ছে, তাস খেলছে আর গালাগালি দিচ্ছে। আচ্ছা উনিশ আছি, বেশ ডবল বিরাট, ঠিক আছে। খুঁইনিটা মোলো দেখিনি রতনদা, একটু কড়া করে চুনটা বেশি করে দাও। এই শুভেন্দু, তোর তাস পেটাটা একটু বন্ধ করবি? অদিতিকে দেখে তারা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করল। ওই দেখ, কি রে আগে শালা, কি ডবকা ডাগন মেশিন। ঠিক বলেছিস, বুঝলি, খুব সুন্দর আছে। মালটাকে দেখে তো আমার বুকের হৃৎপিণ্ড পুরো একবারে হাঁকুলি বেগুলি করছে রে। ও
একবার খালি আমি কি বলবো, ট্রেন খালি আছে। নিবি নাকি মামনি? বাড়িটা মেরে দিবি। না না, নাম পাতে না, কাজ নেই, কামটা হলেই হবে। অদিতির যেন এবার একটু বেশি ভয় লাগতে শুরু করলো। এই কামরায় সে এখন একা, আর এই 3 জন ছাড়া আর কেউই নেই। ছেলেগুলো এবার তাস খেলা ছেড়ে অদিতির পাশে এসে বসলো। ম্যাডাম, নামটা জানা যাবে কি না? তার আগেই আগে ভাগে কাজে লেগে পড়বো। স্টুপিড ছেলে, এইসব কি বলছি? ম্যাডাম, আই এম ভোলা দাস। হাউ ডু ইউ? আরে ভোলা দা, তুমি তো একেবারে ইংরেজিতে লাজ মেরে দিচ্ছ। ওইসব ইংরেজিতে কি হাডুডু মাডুডু বলছো আমি বুঝতে পারছি না, কিন্তু আমি এইবার ময়দানে নামবো হাডুডু খেলতে। অদিতি মনে মনে বেশ ভয় পেলেও নিজেকে শক্ত করে রইল। মনে মনে সে ভাবল, বেশি কিছু হলে জুতোর বাড়ি দেবে। এবার ছেলেগুলো অদিতির আরও কাছে এসে বসল। অদিতির সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল। তারপর ট্রেনের দরজার কাছে এসে দাঁড়ালো। বৃষ্টিটা অনেকটা বেড়ে গিয়েছে, তাই দরজার একেবারে কাছে যাওয়া যাচ্ছে না। বৃষ্টির ঝাপটা এসে লাগলো তার শরীরে। ছেলেগুলো এবার তার পাশে এসে দাঁড়ালো। তাদের মধ্যে একজন উল্টো পাল্টা ভাষায় টোন টিটকারি শুরু করলো। চুলের গন্ধে ঘুম আসে না, একলা জেগে রই। খুকু, তোমার কোলটা পাতো, আরাম করে শুয়ে। অদিতি বেশ ভয় পেয়ে গেল। সে মনে মনে ঠিক করল সামনে স্টেশনে নেমে অন্য কামরায় উঠবে। কিন্তু স্টেশন আসতেই একটা ছেলে দরজার সামনে দরজা আগলে দাঁড়ালো। শুভেন্দু, বাবা বড্ড ঠান্ডা লাগছে রে, দরজাটা দিয়ে দে। মামনি ঠান্ডা লাগছে মনে হচ্ছে। জি দাদা। অদিতি ক্রমশই বুঝতে পারল কিছু একটা বাজে ঘটতে চলেছে। এমনিতে অদিতি সাহসী মেয়ে, কিন্তু এবার সে প্রচণ্ড ভয় পেতে শুরু করলো। সে মনে মনে ঠিক করলো বেশি কিছু হলে সে ট্রেন থেকে ঝাঁপ দেবে। দেখতে দেখতে মগরা স্টেশন চলে এলো। অদিতি নামবার চেষ্টা করলেও ওই ছেলেগুলো দরজা আগলে দাঁড়িয়েই ছিল। এত তারা কিসের? রাত তো এখনো অনেক বাকি। স্টেশন থেকে ধীরে ধীরে ট্রেন ছেড়ে দিল, আর তার সাথেই অদিতির শেষ আশাটুকু নিভে যেতে শুরু করলো। ছেলেগুলো এবার দরজাটা বন্ধ করতে শুরু করেছে। এই রাত তোমার আমার, এই রাত তোমার আমার, শুধু দুজনে। এই দুজন না, চারজন। অদিতির প্রচণ্ড কান্না পেল। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। ট্রেনের গতিটা একটু বেড়েছে, তবে স্টেশন এখনো ছেড়ে যায়নি। এদিকে ছেলেগুলো একটু একটু করে তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ এমন সময় চলন্ত ট্রেনের দরজা দিয়ে ঢুকলো এক অচেনা ব্যক্তি।
যাকে দেখে অদিতি প্রচণ্ড অবাক হয়ে গেল। সে কেঁদে ফেলল। দরজা ঠেলে ভিতরে ঢুকল সেই অচেনা ব্যক্তিটি। তারপর সোজা এসে অদিতির সামনে দাঁড়ালো। একটা হাত পাশের লোহার রডে এমনভাবে রাখল যেন সে অদিতির খুব কাছের একজন। ছেলেগুলো বেশ অপ্রস্তুত হয়ে পড়ল। তারপর নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করে যে যার জায়গায় বসে পড়ল। অদিতি অবাক হয়ে লোকটার দিকে তাকিয়ে আছে। সে কোনো কিছুই বুঝে উঠতে পারছে না। জীবনে এর চেয়ে বেশি কখনো এতটা অবাক হয়নি। প্রথম যখন সে স্কুলের চাকরিটা পেয়েছিল, সে যে পরিমাণ খুশি হয়েছিল, আজকের খুশির কাছে সেটা কিছুই না। অদিতি সেই লোকটির দিকে কিছুক্ষণ তাকিয়েই রইল। মনে মনে তাকে অনেক ধন্যবাদ জানালো। তাকে একবার জড়িয়ে ধরতে ইচ্ছা করলো অদিতি। আপনি আমাকে আজ সত্যি সত্যি অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা করবেন। এদিকে সেই অচেনা লোকটি কিন্তু অন্যদিকেই তাকিয়ে রইল। একবারের জন্য অদিতিকে দেখল না। ছেলেগুলো আবার তাস খেলতে শুরু করেছে। মাঝে মধ্যেই নিজেদের মধ্যে ঝগড়া করছে। এভাবেই অনেকটা সময় কেটে গেল। তারপর শেওড়া পুলিশ স্টেশন আসতেই সেই ছেলে তিনটে নেমে গেল। এবার সেই অচেনা ব্যক্তি তার হাত নামিয়ে নিল এবং উল্টো দিকে দরজার সামনে এসে দাঁড়ালো। অদিতি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। অদিতি আজ যে পরিমাণ খুশি হয়েছে, এই রকম খুশি সে আগে কোনোদিনও হয়নি। প্রথমত, কতদিন পর আবারও সেই অচেনা ব্যক্তির দেখা পেল, তাও আবার এমন সময়। লোকটার সাথে কথা বলার জন্য অদিতির মন ব্যাকুল হয়ে উঠল। কিন্তু ওই মেয়েদের সমস্যা, তারা চেয়ে কোনোদিনও কথা বলতে যাবে না। দেখতে দেখতে রিজা স্টেশন পার হলো। পরের স্টেশনই কোন্নগর। এবার তাকে নামতেই হবে। কিন্তু এদিকে বৃষ্টির বেগ প্রচণ্ড বেড়ে গেছে। সে যে কিভাবে বাড়ি যাবে সেটা ভেবে উঠতে পারছে না। ছাতাটা না আনার জন্য তার বেশ অনুশোচনা হলো। এমন সময় সেই লোকটি তার কাছে আবারও এগিয়ে এলো। তারপর একটি ছাতা বের করে তার দিকে এগিয়ে দিল। বলল, এই নিন, ছাতাটা রাখুন। আপনার কাছে হয়তো ছাতা নেই না? যা বৃষ্টির তেজ, এতে আপনি ভিজে যাবেন। অদিতি লোকটার কথা শুনে বেশ অবাক হয়ে গেল। কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, না না, ছাতার দরকার নেই, আমি দৌড়ে রিক্সা নিয়ে নেব। আমি ছাতা নিলে আপনি কি করবেন শুনি? লোকটা একটু হেসে বলল, আমি পুরুষ মানুষ, আমার ভিজলে কোনো ক্ষতি নেই, কিন্তু কাপড় চোপড় ভিজে গেলে মেয়েদের অনেক অসুবিধা। তাছাড়া এই রাতের বেলা রাস্তাঘাটে লোকজন বড্ড বাজেভাবে তাকিয়ে থাকবে। নিয়ে নিন, আর কথা বাড়াবেন না। একটু হেসে অদিতি বলল, আচ্ছা ঠিক আছে। কোন্নগর স্টেশন এসে পড়ল। দরজার দিকে এগোতে এগোতে অদিতি বলল, তা ছাতাটা কিভাবে ফেরত দেব? লোকটা একটু হেসে জবাব দিল, ছাতাটা না ফেরত দিলেও কোনো ক্ষতি নেই, তবে পরশুদিন আসছি তো, সেদিনই না হয়। অদিতি একবার মুচকি হেসে ট্রেন থেকে নেমে পড়ল। অদিতি পিছন ফিরে দেখল অচেনা লোকটা দরজার সামনে দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে রয়েছে। এদিকে অদিতিও সেই লোকটার দিকে তাকিয়ে রয়েছে। ধীরে ধীরে ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়ে গেল। এমন সময় তার মনে পড়ল
এই যা, লোকটার নামটাই তো জানা হলো না। সেদিন সারা রাত বোধহয় অদিতি শুধু স্বপ্নই দেখেছে, তবে জেগে স্বপ্ন। সে একবারের জন্য রাতে ঘুমোতে পারেনি। মাঝখানের দিনটাকে একেবারে অসহ্য মনে হচ্ছিল তার। দেখতে দেখতেই সেই দিনটা এসে গেল। অদিতি আজ একটু ভালো করে সাজুগুজু করেছে দেখে ওর মা জিজ্ঞাসা করলো, কিরে, আজ এত সাজুগুজু? স্কুলে কোনো অনুষ্ঠান আছে নাকি কেউ আসবে? অদিতি শুধু একটু হাসলো। কেউ আসবেই বটে। অন্য দিনের তুলনায় অদিতি আজ একটু আগেই স্টেশনে এসে শেষ কামরার একটা কোণায় বসে পড়ল। তবে আজ বসার জায়গা সব ভর্তি হয়ে গেছে। ট্রেন ছাড়ার মিনিট খানেক আগে ওনাকে উঠতে দেখেই অদিতির মনটা খুশিতে ভরে উঠল। সাথে সাথেই অদিতি চেঁচিয়ে বলল, এই যে, এদিকে আসুন। ভদ্রলোক দরজার কাছে এগিয়ে গেল। অদিতি সেখানেই ওনার জন্য অপেক্ষা করছিল। ভদ্রলোক বললেন, এই যে, ওখানে চলুন না, ওখানটা বেশ ফাঁকা আছে। হ্যাঁ, দুজনের হয়ে যাবে ওখানে, চলুন গিয়ে বসি। অদিতি বলল, আজ না বসলে কোনো ক্ষতি আছে? লোকটা শুধু হাসল। ধীরে ধীরে ট্রেনের গতি বেড়ে গেল। বাইরের ঠান্ডা বাতাস সারা কামরা ভরিয়ে দিল। আর সেই হাওয়াতেই অদিতির চুল উস্কো খুস্কো হয়ে যাচ্ছে। অদিতি চুলটা ঠিক করতে করতে বলল, সেদিন আপনি ছাতাটা না দিলে সত্যিই বিপদে পড়তাম। স্টেশনে একটাও রিক্সা ছিল না। এর উত্তরে লোকটা শুধুই হাসল। ব্যাস, শুরু হয়ে গেল। বাই দ্য ওয়ে, আমার নাম অদিতি সেন। আর আপনার তো জানা হয়েই গেছে, আমার কোন্নগরে বাড়ি। আর আমি পেশায় একজন স্কুল শিক্ষিকা। তবে আপনারটা ঠিক জানতে পারলাম না। লোকটি আরও একটু হাসল, তারপর বলল, নমস্কার, আমি অর্চিষ্মান মুখোপাধ্যায়, পেশায় সাধারণ একজন অধ্যাপক। বর্ধমান রাজ কলেজে পড়াই, আর বাড়ি শালকিয়ায়, এটুকুই ব্যাস। অদিতি মনে মনে খুব লজ্জিত হলো। ছিছি, একজন প্রফেসরকে সে কিনা চোর ছ্যাচর ভেবেছিল। কিছুক্ষণ পর ব্যান্ডেল স্টেশন ছাড়ার পর ট্রেনটা প্রায় ফাঁকা হয়ে গিয়েছিল। এখন শুধু তারা দুজন একেবারে পাশাপাশি দাঁড়িয়ে আছে। ঠান্ডা বাতাস সারা কামরা জুড়ে খেলা করছে। অদিতি মাঝে মধ্যেই অর্চিষ্মানের মুখের দিকে তাকাচ্ছে, আবারও মুখ নামিয়ে নিচ্ছে। ইস, কোন্নগর স্টেশনটা আজ যেন বড্ড তাড়াতাড়ি এসে গেল। নেমে যাওয়ার সময় অদিতি বলল, আবার কবে দেখা হবে? অর্চিষ্মান বলল, এই তো পরশুদিন। তবে আপনি চাইলে তার আগেও হতে পারে। অর্চিষ্মান কিছু বলতে গিয়েও যেন থেমে গেল। ধীরে ধীরে ট্রেনটা চলতে শুরু করলো। তারপর কিছু দূর এগিয়ে গিয়েই হঠাৎ ক্যাঁচ শব্দ করে ট্রেনটা থেমে গেল। অদিতি বেশ অবাক হলো। দেখল ব্যাগ হাতে নেমে এলো স্বয়ং অর্চিষ্মান। ওদিকে ট্রেনের দিক থেকে কথাবার্তা ভেসে আসছে।
কি হলো এত তো সেই মারানিটা লেট, তার উপর বাবার বোনা ট্রেন দাঁড় করে দিচ্ছে। এই বোনা থেকে নাওয়া তারপর থেকে নাওয়া। ওই ও দাদা, মারবেন না, আরে শুনুন না, এই কে খোয়াজামি করে মনে হয় ট্রেনে দিয়েছিল, তাই তো ট্রেনটা দাঁড়িয়ে গেল। যান হুটুন এক্ষুনি ট্রেন ছাড়বো। যথারীতি ট্রেন আবার চলতে শুরু করলো। ধীরে ধীরে স্টেশন থেকে বেরিয়ে গেল। এদিকে অর্চিষ্মান বাবু হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে রইলেন। অদিতির আর বুঝতে বাকি রইল না, অ্যালার্মটা ইনিই বাজিয়েছেন। অর্চিষ্মান বাবু একটু হাসতে হাসতে বললেন, না মানে ওই যে ট্রেনের অ্যালার্মটা আছে না, একটু পরীক্ষা করে দেখছিলাম আর কি, সত্যি বাজে কিনা। ট্রেন যখন চলেই গেছে, না মানে যদি কোনো সমস্যা না থাকে তাহলে একটু আপনার সঙ্গে কথা বলতে পারি কি? অদিতি শুধু ঘাড় নাড়ল। তারপর দুজনে হাঁটতে হাঁটতে কথা শুরু করলো। অদিতি বলল, আচ্ছা, আপনি সেদিন হঠাৎ কোথা থেকে কামরায় ঢুকলেন বলুন তো? অর্চিষ্মান একটু হেসে বলল, আসলে সেদিনকে আমি কোনো একটা কাজে স্টেশনে নেমেছিলাম, হঠাৎ দেখলাম শেষের কামরায় কয়েকটা ছেলে গেট আগলে দাঁড়িয়ে আছে। আমি ভালো করে লক্ষ্য করতে দেখলাম পুরো কামরাটা ফাঁকা, আর এক কোণে আপনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। তাই আমি কোনো কিছু না ভেবেই উঠে পড়েছিলাম। কিছুটা সন্দেহ তো হয়েই ছিল, তাই ট্রেনে উঠে পড়েছিলাম। তারপর তো যা হওয়ার আপনি দেখলেন। ঠিক আছে, থাক সেসব কথা। সামনে একটা চায়ের দোকান আছে, চা খাবেন নাকি? চা খেতে খেতে একটা জায়গায় এসে বসলো তারা। অদিতি বলল, আমার না আপনাকে কিছু বলার আছে। অর্চিষ্মান বললেন, হ্যাঁ, কি বলবেন বলুন না। অদিতি বলল, আসলে আপনাকে সরি বলার আছে। আমি না আপনাকে প্রথম থেকে চোর ছিনতাইবাজ মনে করতাম। অর্চিষ্মান অট্ট হাসিতে ফেটে পড়ল। সাথে সাথে অদিতিও একটু হেসে ফেলল। অর্চিষ্মান হাসতে হাসতে বলল, হ্যাঁ মানছি একটু বাজে দেখতে, তবে এতটাও বাজে না যে চোর ছেঁচোর ভাবতে হবে। ট্রেন এসে থামতেই অর্চিষ্মান বলল, তবে আসি, পরে আবার দেখা হবে। অদিতি শুধুই ঘাড় নাড়ল। তারপর পিছন থেকে অদিতি চেঁচিয়ে বলল, অ্যালার্মটা কিন্তু সত্যি সত্যি কাজ করে, আর পরীক্ষা না করলেও চলবে। সঙ্গে সঙ্গে অর্চিষ্মানের মুখ হাসিতে ভরে উঠল। অদিতি সেই রাতেও ঘুমোতে পারল না। আর এইভাবেই দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। দিন যায় রাত যায়, এদিকে এর থেকে বেশি আর কিছুই এগোয় না। আমি প্রথম থেকেই ব্যাপারটা দেখেছিলাম। ভূত হতে পারি, তবে একসময় আমিও তো প্রেম ভালোবাসা করেছি নাকি। ব্যাপারটা বুঝতে পারলাম। ওই মহিলা মানুষ, এক সমস্যা, বুক ফেটে যাবে তবু মুখ ফুটে কিছু বলবে না। এদিকে আমাদের প্রফেসর বাবুও এক নম্বরের ভিতর ডিম, নিজের মনের কথা কিছুতেই বলে উঠতে পারে না। আজ বলবো কাল বলবো করে দিনের পর দিন পার হয়ে যায়। আমি আর দেখে থাকতে পারলাম না। সেদিন 8টা কুড়ির ট্রেনে অর্চিষ্মান দরজার পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে, আর অদিতি ওর সামনে দাঁড়িয়ে আছে, যথারীতি গল্প করছে।
ওরা ছাড়া কামরায় আর কেউ নেই। আসলে আমি ঢুকতে দিইনি কাউকে। আমি অদিতির পিছনে গেলাম, তারপর সুযোগ বুঝে দিলাম আস্তে করে একটা ধাক্কা। ব্যাস, অদিতি ডাল সামলাতে না পেরে গিয়ে পড়ল একেবারে অর্চিষ্মানের বুকে, আর অজান্তেই তাকে জড়িয়ে ধরল। ব্যাস, শুরু হয়ে গেল। বাংলা নাটকের মতো কিছুক্ষণের জন্য তারা একে অপরের দিকে তাকিয়েই রইল। আমি পিছনে দাঁড়িয়ে গালমন্দ করতে থাকলাম, বেটা ছেলে বল রে, এর থেকে ভালো আর সময় পাবি না। এমন সময় আমাদের প্রফেসর বাবু অর্চিষ্মান মুখোপাধ্যায় মিস অদিতি সেনকে প্রপোজ করেই বসলেন। এই যে মিস অদিতি, এই গুন্ডা বদমাইশটিকে বিয়ে করে আপনার হাজতে নেবেন? না মানে যদি হ্যাঁ, তোমার মতো চোরকে হাজতে নিতেই হবে। আমার মন চুরি করেছো তুমি, শাস্তি তো তোমার পেতেই হবে। তাছাড়া এর থেকে বেটার কোয়ালিফাইড গুন্ডা আমি পাবো কোথায় বলো? তা এই ছিল আমাদের গল্পের নায়িকা তথা অদিতি সেন ও নায়ক অর্চিষ্মান মুখোপাধ্যায়ের অপরিণত প্রেমের পরিণত হওয়ার গল্প। তবে দুঃখ একটাই, বেটা ছেলেরা আমায় নিমন্ত্রণ করলো না। তা এই ভুলটা যেন আপনারা করবেন না। তাড়াতাড়ি গল্পটিকে লাইক করে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানান। আর এই সবের আগে ওই যে লাল সাবস্ক্রাইব বাটনটা, ওটা ঘুষি মেরে ভেঙে ফেলে দিন। এদেরকে তো আমি এ যাত্রায় ঠেলে উদ্ধার করে দিলাম, কিন্তু আপনাদের কে করবে শুনি? তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন।